নিউ ইয়র্কের জ্যামাইকায় একটি ভবনে সন্ত্রাসী প্রবেশ সন্দেহে এক কৃষ্ণাঙ্গকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। এর আগে জিম্মি এক পরিবারকে উদ্ধারও করা হয়েছে, তবে তারা বাংলাদেশি নয় বলে নিশ্চিত করেছে নিউ ইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহিদুল ইসলাম। এ ঘটনায় বাংলাদেশি কোনো পরিবার ক্ষতিগ্রস্ত হয়নি বলে তিনি জানান। দর্শক, নিউ ইয়র্ক থেকে সরাসরি যোগ দিচ্ছেন সেখানে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহিদুল ইসলাম। জনাব শাহিদুল, এই ব্যাপারটা নিয়ে আপনার বক্তব্যের উল্লেখযোগ্য কিছু অংশ আমরা জানতে পেরেছি। পুরো বিষয়টি যদি আপনি আমাদের একটু বিস্তারিত জানাতেন। জি, আসসালামু আলাইকুম। আমি শাহিদুল ইসলাম বলছি। আজকে সকালে আমাদের নিউ ইয়র্কের জামাইকাতে একটি পরিবারকে জিম্মি করা হয়। একজন ব্ল্যাক মানুষ, উনি আসলে আজকে সকালের দিকে এটা আসলে আমাদের বাংলাদেশি অধ্যুষিত এলাকা। তো আমরা জানতে পারি এবং সকালেই আমরা এনওয়াইপিডির সাথে যোগাযোগ করি এবং এনওয়াইপিডি আমাদেরকে নিশ্চিত করেছে যে কোনো বাংলাদেশি পরিবার এখানে জিম্মি হয়নি। একটি অন্য দেশের পরিবার, তাদেরকে জিম্মি করা হয়েছিল। তো এখন সবকিছুই নিয়ন্ত্রণে আছে এবং পুলিশ, এনওয়াইপিডি তারা সেই যে ব্ল্যাক মানুষটি করেছিল, হোস্টেজ করেছিল, তাকে তারা হাতে নাতে ধরেছে উইথ হার্মস। জি, আপনাকে ধন্যবাদ জনাব শাহিদুল ইসলাম আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, নিউ ইয়র্ক থেকে যোগ দিয়েছিলেন সেখানে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহিদুল ইসলাম। বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে হাজির করার বিষয়ে দেয়া রুলের উপর শুনানি আগামী 8 এপ্রিল পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। তার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়া হয়। সোমবার এই শুনানি হবার কথা ছিল, তবে হাইকোর্টে দাখিল করা বিভিন্ন বাহিনীর প্রতিবেদনগুলোকে মিথ্যা দাবি করেছেন সালাউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ। আর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলছেন এসব বক্তব্য ভিত্তিহীন। র্যাব সালাউদ্দিনকে খুঁজতে তল্লাশি বাড়িয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের নিখোঁজ হওয়া নিয়ে হাইকোর্টে রুলের শুনানি ছিল সোমবার। এর আগে রোববার হাইকোর্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জমা দেওয়া 5টি প্রতিবেদন আবারও হলফনামা আকারে দাখিল করা হয়। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতে যা পড়েও শোনান। তবে এদিন র্যাবের দাখিল করা প্রতিবেদনে বলা হয় সালাউদ্দিনকে খুঁজে বের করতে তল্লাশি চৌকি সহ নজরদারি জোরদার করা হয়েছে। পরে সালাউদ্দিনের আইনজীবীরা রুলের শুনানির জন্য আরো সময় চাইলে আদালত 8 এপ্রিল পর্যন্ত তা মুলতবি করেন। তবে সালাউদ্দিন আহমেদের স্ত্রীর দাবি, আদালতে দাখিল করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 5টি প্রতিবেদনই মিথ্যা। আইন শৃঙ্খলা বাহিনী তার স্বামীকে তুলে নিয়ে গেছে বলে দাবি তার। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন তিনি। আজকে ওনারা যে বক্তব্য দিয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, সকলের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে আমার স্বামীকে তুলে নিয়ে গেছে সেভাবেই যেন তারা অক্ষত অবস্থায় তাকে আদালতের সম্মুখে হাজির করে। আর মাহবুবে আলমের দাবি, প্রতিবেদনগুলো সত্য। সালাউদ্দিনের নিখোঁজ নিয়ে ভিত্তিহীন কথা না বলারও আহ্বান জানান তিনি। গুজবের উপর ভিত্তি করে তো রাষ্ট্র চলতে পারে না। পুলিশ প্রশাসনের সবাই আদালতে আমার কাছে যে চিঠি পাঠিয়েছে সেই চিঠি আমি আদালতে পেশ করেছি। এগুলো এখন আদালতের রেকর্ডভুক্ত। কাজেই এটা যদি কেউ বলে যে এগুলো তারা এই সমস্ত কথা যেগুলো বলেছে এগুলো সত্যি না, তাহলে তো একেবারে রাষ্ট্র চালানোই অসম্ভব ব্যাপার দাঁড়িয়ে যাবে। গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ বিএনপির মুখপাত্র সালাউদ্দিন আহমেদ, এমনটাই দাবি করে আসছেন তার পরিবার। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন সুশীল সমাজের একটি প্রতিনিধি দল। সোমবার রাতে সালাউদ্দিনের গুলশানের বাসায় পরিবারের সাথে দেখা করে তারা একথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর এমাজউদ্দিন আহমেদ বলেন, প্রত্যেক নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। সেখানে 1 সপ্তাহ ধরে সালাউদ্দিন আহমেদ কোথায় কি অবস্থায় রয়েছে তার কোনো খোঁজ দিতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় তার স্ত্রী হাসিনা আহমেদ বলেন, তার স্বামীকে সুস্থ এবং অক্ষত অবস্থায় ফিরে পেতে আইন শৃঙ্খলা বাহিনীর উপর এখনো তারা আস্থা রাখছেন। ফেরত আসুক এবং ফেরত দেওয়াটা, ফেরত আনাটা রাষ্ট্রের কাজ। প্রত্যেক নাগরিকের নিরাপত্তা দান করা, আর এই নিরাপত্তা দানের প্রকৃষ্ট উদাহরণ ওই একটা যোগ্য তরুণকে ফিরিয়ে আনার।
ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচন 30 এপ্রিলের আগে করতে নির্বাচন কমিশনকে মতামত দিয়েছেন পুলিশ প্রধান AKM শহীদুল হক। সোমবার বিকেলে আইজিপি ও ডিএমপি কমিশনার নির্বাচন কমিশনে সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে আইজিপি জানান, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অনুকূল পরিবেশ আছে। আইন শৃঙ্খলা রক্ষায় কমিশনকে সর্বোচ্চ সহায়তা দেবে পুলিশ। বলেন, দেশের চলমান পরিস্থিতি আরো উন্নতি হবে, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোনো বাধাই থাকবে না। আইজিপি আরো জানান, পুলিশের আগ্রহ না থাকলেও ঢাকা ও চট্টগ্রামে একই দিনে নির্বাচন করতে চায় কমিশন। পরে কমিশন সচিব জানান, শিগগিরই ভোটের তারিখ ঘোষণা করা হবে। আপনারা খুব তাড়াতাড়ি এই সিটি কর্পোরেশনের সম্মানিত নাগরিকরা খুব সহজেই জানতে পারবেন নির্বাচন কবে হবে। আমরা দ্বিধাহীন কণ্ঠে বলেছি, নির্বাচনে অনুকূল পরিবেশ আছে। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ আমরা অত্যন্ত ক্যাপাবল। নির্বাচন কমিশন যেভাবে যেই সহযোগিতা চায় আমরা সেই সহযোগিতা দিতে সক্ষম এবং আমরা সেটা দিব। এপ্রিলের 30 তারিখের ভিতর নির্বাচনটা হলে আমাদের সুবিধা হবে। ড্যান্ডি ডাইং এর 11 পরিচালকের বিরুদ্ধে সোনালী ব্যাংকের ঋণ খেলাপির মামলায় এবার বিবাদী করা হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তার সাথে বিবাদী করা হয়েছে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী আর 2 সন্তানকেও। ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিকেলে ঢাকার অর্থঋণ আদালত 1 এই আদেশ দেন। এই মামলার ইস্যু গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী 12 এপ্রিল তারিখ ঠিক করেছেন আদালত। 1993 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 2 ছেলে তারেক রহমান আর আরাফাত রহমান কোকোর মালিকানাধীন কোম্পানি ড্যান্ডি ডাইংকে 45,59 লাখ টাকা ঋণ দেয় সোনালী ব্যাংক। কিন্তু নির্ধারিত সময়ে তা পরিশোধ না করায় 2010 সালে কোম্পানিটিকে চূড়ান্ত নোটিশ দেয় ব্যাংক কর্তৃপক্ষ। তারপরও ঋণের টাকা না দেয়ায় 2012 সালে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো সহ কোম্পানিটির 11 পরিচালকের বিরুদ্ধে ঢাকা প্রথম অর্থঋণ আদালতে মামলা করে সোনালী ব্যাংক। কিন্তু গত 24 জানুয়ারি মারা যান মামলার অন্যতম আসামি আরাফাত রহমান কোকো। তাই কোকোর উত্তরাধিকারী হিসেবে তার মা বেগম খালেদা জিয়া, স্ত্রী শর্মিলা রহমান আর 2 সন্তানকে এই মামলার বিবাদী করতে 8 মার্চ আবেদন করে সোনালী ব্যাংক। সেই আবেদন মঞ্জুর করেছেন আদালত। যেমন আরাফাত রহমান কোকোর যা সহায় সম্পদ সেটা ভোগ করবে তার লিগ্যাল ইয়ার্স যারা আছে তারাই। সুতরাং টাকাটা পরিশোধ করার দায় ও দায়িত্ব তাদেরই। তারা একটা সুযোগ নিয়েছিল, কোর্টও সুযোগ দিয়েছিল যে অ্যামিকেবলি সেটেলমেন্ট করার জন্য। আমরা একাধিকবার সময় দিয়েছিলাম কিন্তু তারা সেটা গ্রহণ করেনি। সেই কারণে এখন মামলার কার্যক্রম আবার চলছে। তবে বিবাদীদের আইনজীবীর অভিযোগ, আদেশটি আইন অনুযায়ী হয়নি। 7 নম্বর বিবাদী করা হয়েছে আরাফাত রহমান কোকো সাহেবকে। ওনাকে এই মামলার যে নিয়ম পদ্ধতি সেভাবে কোনো সমন ইস্যু করা হয় নাই। সিপিসির নিয়ম ছাড়াই বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে, বিজ্ঞ আদালত সেটা মঞ্জুর করেছেন এবং এই যে আদালত যে মঞ্জুরটা করলেন এটা ন্যায়সঙ্গত হয়নি। কিসের ওপর ভিত্তি করে মামলাটি চালানো হবে এবং রায় দেওয়া হবে তা ঠিক করা বা ইস্যু গঠনের তারিখ পেছানোর সময় আবেদন করে বিবাদী পক্ষ। শেষবারের মতো আদালত আবেদনটি মঞ্জুর করে ইস্যু গঠনের বিষয়ে আদেশের জন্য 12 এপ্রিল তারিখ ঠিক করেন। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় কারাগারে থাকা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং খন্দকার মোশাররফ হোসেনকে আগামী 13 এপ্রিল আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন বিশেষ জজ আদালত 2। তবে দুর্নীতি দমন কমিশন এবং আসামি পক্ষের আইনজীবীরা প্রথমে জানিয়েছিলেন এই মামলার অন্যতম আসামি বেগম খালেদা জিয়া সহ সব আসামিকে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। পরে দুদকের আইনজীবী দুঃখ প্রকাশ করে বলেন, বিএনপি চেয়ারপারসন সহ সব আসামি নয়, শুধু কারাগারে যারা আছেন তাদেরকেই ধার্য তারিখে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। আসামি পক্ষের আইনজীবী বলছেন, আদালত আদেশটি সংশোধন করেছেন। পূর্বে আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবহিত করেছি যে বেগম খালেদা জিয়া সহ সকল আসামিকে আগামী 12 তারিখে উপস্থিত হওয়ার জন্য বিজ্ঞ আদালত নির্দেশ প্রদান করেছেন। এই ক্ষেত্রে আমরা আপনাদের মাধ্যমে আবার সংশোধন করতে চাচ্ছি, কারণ কাস্টডি সকল আসামিকে বিজ্ঞ আদালত উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন। পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক জানিয়েছেন, শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। সোমবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। আইজিপি বলেন, ভারতের কোনো জঙ্গি তৎপরতার সাথে সে জড়িত কিনা সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। তারা তাকে ফরেনার্স অ্যাক্টে গ্রেপ্তার করছে। ফরেনার অ্যাক্টে গ্রেপ্তার করলে কোর্টে পারমিশন নিয়ে তাকে পুশব্যাক করে দিতে পারে।
কিন্তু এই ক্ষেত্রে তাদের আরো কোনো মামলা আছে কিনা, আদালত রাজি হবে কিনা, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে তাকে আনার জন্য এক্সট্রাডিশন অ্যাক্টের আওতায় আনার জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের সাথে যোগাযোগ করব। বিচারহীনতার সংস্কৃতির কারণেই বারবার খুন হচ্ছেন অভিজিৎরা, আর সন্ত্রাসের হাতে জিম্মি হচ্ছে সাধারণ মানুষ। রাজধানীর ধানমন্ডির WVA মিলনায়তনে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন বক্তারা। বলেন, রাষ্ট্র যদি অপরাধীদের বিচার করতে ব্যর্থ হয় তাহলে জনগণের মধ্যে আইন হাতে তুলে নেয়ার প্রবণতাও বাড়বে। তবে আইনমন্ত্রী বললেন, দেশে অন্যায় করে কেউ পার পাবে না, সব অন্যায়ের বিচার হবে। অভিজিৎ হত্যা ও চলমান সন্ত্রাস, সরকার ও নাগরিক সমাজের করণীয় বিষয়ে এই আলোচনার আয়োজন করে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। এতে বক্তারা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনে অভিজিতের হত্যাকাণ্ড আবারও প্রমাণ করল সাধারণ মানুষ সন্ত্রাসীদের হাতে জিম্মি। সরকার এখনই সতর্ক না হলে আরো বড় ধরনের অঘটন ঘটতে পারে বলেও হুঁশিয়ার করেন তারা। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, যে অবস্থা চলছে, প্রতিটি মুহূর্তে আমরা সন্ত্রাসের কাছে নিজেকে জিম্মি বলে মনে করছি। আর ব্লগার অভিজিতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক অজয় রায় বলেন, ধর্মীয় মৌলবাদীদের হাত থেকে রক্ষা করা না গেলে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে দেশ। যে সাংস্কৃতিক বিপ্লবের কথা বলেছেন, এই বিপ্লবে আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে, অংশগ্রহণ করতে হবে, শুধু ঘরে বসে থাকলে হবে না। আমাদের দরকার হলে আবার আমরা রাস্তায় নামবো, আবার আমরা স্লোগান তুলব, মিছিল করব। আমরা একটি সেকুলার ডেমোক্রেটিক বাংলাদেশ নির্মাণ করতে চাই। আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি ABM খায়রুল হক বলেন, অপরাধ করে পার পেয়ে যাওয়ার কারণেই বারবার ঘটছে এ ধরনের অপরাধের ঘটনা। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের একটা প্রপার মনিটরিং ফ্রম দ্য বটম লাইন থেকে হওয়া প্রয়োজন, যেটা হচ্ছে না। জবাবদিহি থাকছে না, এবং জবাবদিহি থাকছে না বলেই এত সব ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। তবে আইনমন্ত্রীর দাবি, আইনের শাসন প্রতিষ্ঠায় সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। আইনের শাসনের মধ্যে, প্রক্রিয়ার মধ্যে গেলে কিছুটা বিলম্ব হয়। একটা কালচার আমরা সৃষ্টি করে যাব যে যে অন্যায় করে তার বিচার হয়, তার সাজা হয়। কোনো অন্যায়কারী সাজা ব্যতীত যেতে পারবেন না। মাসুম খান, চ্যানেল 24, ঢাকা। সিলেটে স্কুল ছাত্র সাইদ হত্যার বিচারের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষক শিক্ষার্থীরা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন তারা। হত্যা মামলার অন্যতম অভিযুক্ত পুলিশের সোর্স গ্যাদা মিয়াকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব। সাইদ হত্যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য জড়িত থাকার বিষয়টিকে বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। সিলেটে স্কুল ছাত্র সাইদ হত্যার ঘটনায় তোলপাড় চলছে গোটা শহরে। প্রতিবাদ আর ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয়রা। সোমবার সকালে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হাতে হাত রেখে রাস্তায় নেমেছে সাইদের সহপাঠীরা। দৃষ্টান্তমূলক ফাঁসি চাই, ছেলের নিরাপত্তার জন্য ফাঁসিটা চাই, আমরা তার ফাঁসি চাই। আর শিক্ষকরা বলছেন, এমন করে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। ঘরে বাইরে শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা চান তারা। কোনো মা বাবাকে যেন এই দৃশ্যটা না দেখতে হয় যে তার সন্তানকে, তার মৃত সন্তানকে তার কুলে ধরে আছেন। এই জন্য আমরা সুষ্ঠু বিচার চাই, যাতে অপরাধী শাস্তি হয় সেটাই। এদিকে সিলেটে স্কুল ছাত্র সাইদ হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত পুলিশ সোর্স গ্যাদা মিয়াকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে সিলেট মহানগর হাকিম আদালতে তাকে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এছাড়া হত্যার ঘটনায় এরই মধ্যে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন কনস্টেবল এবায়দুর রহমান। অন্যদিকে হত্যায় এক পুলিশ সদস্য জড়িত থাকার বিষয়টিকে বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা। আমাদের যে কনস্টেবল এই শিশু শাহিদ হত্যাকাণ্ডে যে জড়িত, এই বিষয়টা টোটালি আমরা একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতেছি। এটা কোনো ডিপার্টমেন্টের কোনো ইস্যু না। এখানে সে এটা তার ব্যক্তিগত, তার যাদের সাথে সে চলাচল করত, যাদের সাথে তার সঙ্গ ছিল, এখন তারা মিলে এই কাজটা করেছে। সে যেহেতু সরকারি কর্মচারী, সরকারি কর্মচারীর প্রতি যে বিধান আছে, ফৌজদারি অপরাধে জড়িত বা অভিযুক্ত হইলে যে বিধান, তার বিরুদ্ধে সাথে সাথে নেওয়া হয়ে গেছে।
গত বুধবার স্কুল থেকে ফেরার পথে অপহরণ করা হয় স্কুল ছাত্র আবু সাইদকে। শনিবার রাতে নগরের ঝেড়ঝেড়িপাড়ার একটি বাসা থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এবাইদুর রহমান, গাদা মিয়া ও আব্দুর রকিব সহ 6 জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন সাইদের বাবা আব্দুল মতিন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।